জয়গুরু। আজকে আমি একটি আপাত দৃষ্টিতে অলৌকিক একটি ঘটনার কথা আলোচনা করব। এই ঘটনাটি ঘটেছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ৫৭তম জন্ম শুভ জন্মদিন উপলক্ষে, যেখানে আমরা দেখেছি যে একেবারে শূন্য মাঠ, বৃষ্টির জলে থই থই করছে, সেই মাঠ মুহূর্তে ভরে গিয়েছিল, কানায় কানায় ভরে গিয়েছিল। তো ঘটনাটি ঘটেছিল ১৯৪৫ সালে, এবং এটা তখন বোঝাই যাচ্ছে শ্রী শ্রী ঠাকুরের বয়স ৫৭ বছর, কারণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ১৮৮৮ খ্রিস্টাব্দে জন্মেছিলেন। স্বাভাবিকভাবেই ১৯৪৫ সালে তার বয়স হচ্ছে ৫৭ বছর। এবং এই জন্ম মহোৎসবটি পালন করা হয় কলকাতার কালীঘাটের যে চিলড্রেন্স পার্ক আছে, যা নাকি ওই শিখ গুরুদুয়ারার কাছে অবস্থিত, সেইখানে এটা অনুষ্ঠিত হয়। এবং এই অনুষ্ঠানটি সুচারুভাবে অনুষ্ঠিত করেন তদানীন্তন কলকাতার একজন প্রতিঋত্বিক শ্রী হীরালাল চক্রবর্তী মহাশয়। এবং সেখানে সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আহ্বান করা হয় শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদার মহাশয়কে। এই সত্যেন্দ্রনাথ মজুমদার মহাশয় তখন আনন্দবাজার পত্রিকার সম্পাদক ছিলেন, এবং শুধু তাই নয়, তিনি অত্যন্ত জ্ঞানী এবং বিদ্বান ব্যক্তি ছিলেন নানান দিক থেকে। আর এই সত্যেন্দ্রনাথ মজুমদারের পাবনা সৎসঙ্গ সম্পর্কে একটি আইডিয়াও ছিল, একটি ধ্যান ধারণাও ছিল। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে সত্যেন্দ্রনাথ মজুমদারের সাথে আলাপ ছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একজন প্রথিতযশা ভক্ত শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়ের সাথে। শৈলেন্দ্রনাথ ভট্টাচার্যের নাম আপনারা অনেকেই শুনেছেন, যার অত্যন্ত ভালো গান লিখতেন যিনি, এবং যার গানগুলি, যার সঙ্গীতগুলি সৎসঙ্গ অধিবেশনে গাওয়া হয়, অত্যন্ত উৎকৃষ্ট ধরনের গান। এবং বলা বাহুল্য তিনি অত্যন্ত বিখ্যাত একজন নর্তকও ছিলেন এবং জ্ঞানী ব্যক্তিও ছিলেন। এখন এই সত্যেন্দ্রনাথ মজুমদার মহাশয় আমাদের এই শৈলেন্দ্রনাথ ভট্টাচার্যকে খুব স্নেহ করতেন, এই কারণে যে দুজনেরই দেশের বাড়ি ছিল টাঙ্গাইল, যেটা ময়মনসিংহ ডিস্ট্রিক্টের আন্ডারে, এখনকার বাংলাদেশ যেটাকে আমরা বলি। তো এই সত্যেন্দ্রনাথ মজুমদার পাবনা সৎসঙ্গে গিয়েছিলেন এবং সেখানে 2 দিন মতো ছিলেন, এবং সেখানে তিনি সৎসঙ্গের যে বিভিন্ন কর্মশালা সেগুলো তিনি দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন, স্কুল দেখেছেন, বিভিন্ন জিনিস দেখেছেন, এবং দেখে তিনি অত্যন্ত প্রীত হয়েছিলেন। এবং তিনি যে কমেন্ট রেজিস্টার আছে, অর্থাৎ মানে যেটাকে বলে কমেন্ট করার যে রেজিস্টার, সেখানে তিনি এটা লিখে গিয়েছিলেন। এটা বলে রাখি, তিনি তারিখটা হচ্ছে 1928 সালের 10ই ফেব্রুয়ারি। তিনি যেটা লিখেছিলেন আমি সেটা কোট করছি। লিখছেন, ইংরেজিতে লিখছেন, lived in the satsang for 2 days, was much pleased to know the ideals and the objects of the institution. The management of the various works and the schools for girls and boys is in the hands of enthusiastic workers of spotless character. I was highly gratified to find so large number of men and women leading their secular and spiritual lives in harmony, gathering inspiration from the ideals of the founder. এর অর্থ হচ্ছে, বাংলায় যদি করি, এই সৎসঙ্গের আমি 2 দিন ছিলাম এবং আমি অত্যন্ত প্রীত হয়েছি এখানকার কার্যধারা এবং এখানকার উদ্দেশ্য এবং এখানকার লক্ষ্য উদ্দেশ্য দেখে আমি অত্যন্ত প্রীত হয়েছি। তিনি বলছেন, এখানে যে বিভিন্ন কর্মশালা চলছে, তাদের যে ম্যানেজমেন্ট যা দেখছি, এবং স্কুলগুলো যে মানে মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য যে স্কুলগুলো, সেগুলো অত্যন্ত উৎসাহব্যঞ্জক কিছু কিছু মানুষের হাতে রয়েছে, যাদের একেবারে তাদের চরিত্র হচ্ছে নির্মল চরিত্রের ব্যক্তি তারা। এবং আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে এত সংখ্যার মানুষ, নারী এবং পুরুষ, তারা প্রত্যেকে নিভৃতে একটি আধ্যাত্মিক জীবন তারা যাপন করছে অত্যন্ত সুন্দরভাবে। এবং এই
এই এই সৎসঙ্গের যিনি ফাউন্ডার, যিনি প্রতিষ্ঠাতা এবং যিনি আদর্শ, সেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে তার আদর্শ অনুপ্রাণিত হয়ে তারা এরকম সুন্দর জীবন যাপন করছে, এটি তিনি লিখেছিলেন। তো যাই হোক, সেদিনকে এই সত্যেন্দ্রনাথ মজুমদার ইনভাইটেড হয়েছিলেন, আমন্ত্রিত হয়েছিলেন প্রেসিডেন্ট রূপে সেই অনুষ্ঠানে, মানে প্রেসিডেন্ট রূপে আমন্ত্রিত হয়েছিলেন এবং যথাসময়ে তিনি এসেছিলেন। তাকে নিয়ে এসেছিলেন তদানীন্তন সৎসঙ্গের ভাইস প্রেসিডেন্ট, মোটরে করে তাকে নিয়ে এসেছিলেন। তিনি যথারীতি ডায়াসে বসেছেন, কিন্তু মুশকিল হচ্ছে সেদিনটা ছিল বৃষ্টির দিন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কোনো বিরাম নেই এবং সেখানকার রাস্তাঘাট, ড্রেন সব কিছু একবারে জলময়। স্বাভাবিকভাবে মানুষজনেরা এই জলের মধ্যে আসতে পারছে না, সেটা স্বাভাবিক কথা। তো মানে প্যান্ডেল প্রায় ফাঁকা, অথচ অত্যন্ত সুসজ্জিতভাবে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং ডায়াসটা অত্যন্ত সুবৃহৎ তৈরি করা হয়েছে। তো এখন যাই হোক, ওইখানে বসে সত্যেন্দ্রনাথ মজুমদারের সাথে টুকটাক কথাবার্তা হচ্ছিল। তা শৈলেন্দা জিজ্ঞাসা করলেন, এক কাপ চা খাবেন? তখন সত্যেন্দ্রনাথ মজুমদার বলছেন যে হ্যাঁ, চা তো খেতে খেতে চাইছি, কিন্তু তুমি তো জানো। সঙ্গে সঙ্গে শৈলেন্দা বললেন, হ্যাঁ আমি জানি এবং তার জন্য আমি প্রস্তুত হয়ে এসেছি। আসলে শৈলেন্দা জানতেন যে সত্যেন্দ্রনাথ মজুমদার ছিলেন ডায়াবেটিসের রোগী। তিনি কোনো মিষ্টি দ্রব্য বা চিনি এগুলো খেতেন না, তিনি স্যাকারিন দিয়ে চা খেতেন। লক্ষ্য করে দেখুন, শৈলেন্দা কিন্তু সেটা জানতেন এবং পকেটে করে স্যাকারিন নিয়ে এসেছিলেন এবং সেইভাবে তিনি চায়ের ব্যবস্থা করে দিলেন। এই প্রসঙ্গে আপনাদের একটি কথা বলি, অত্যন্ত উল্লেখযোগ্য কথা। সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে তুমি অন্যের অসুবিধাগুলোকে দেখো, অন্যে বাঁচাই নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে। অন্যের অসুবিধাগুলো দেখো, আর এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল ধর্ম, এটাই হচ্ছে বাস্তব ধর্ম। বাস্তব ধর্ম কিছু আর কিছু নয়, কিন্তু মানে প্র্যাকটিক্যাল রিলিজিয়ানের এটাই হচ্ছে প্রাথমিক শিক্ষা, যে অন্যের দুঃখ কষ্টগুলোকে তুমি দেখো এবং তোমার সাধ্য অনুযায়ী সেগুলোকে দূর করার চেষ্টা করো। লক্ষ্য করে দেখুন, সত্যেন্দ্রনাথ মজুমদারের যে ডায়াবেটিক পেশেন্ট তিনি, এবং তিনি যে চিনি এবং মিষ্টি খান না, এই ইনফরমেশন, এই তথ্যটা কিন্তু শৈলেন্দা জোগাড় করেছিলেন এবং জোগাড় করে যাতে তিনি চা খেতে পারেন তার জন্য স্যাকারিন নিয়ে ব্যবস্থা করেছেন। তার মানে কি, তার অসুবিধাগুলোকে তিনি ফিল করেছেন, বোধ করেছেন এবং সেই অসুবিধাগুলোকে দূর করার সাধ্যমতো চেষ্টা করেছেন। এটাও কিন্তু একটি দিক যেগুলি আমাদের, আমি মনে করি এটা হচ্ছে বাস্তব ধর্ম, এটাই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাস্তব ধর্ম। তো যাই হোক, আসল পয়েন্টে আমি আসছি। সেদিনকে সত্যেন্দ্রনাথ মজুমদারদা বলছেন যে তাই তো, আজকে কি অনুষ্ঠান হবে? যেরকম বৃষ্টি, আজ তো লোকজনই মনে হচ্ছে হবে না, যে অবস্থা, প্রকৃতির যা খেয়াল, তাতে তো দেখছি বৃষ্টি থামছে না। এখন এই অবস্থায় অনুষ্ঠান কি হবে? যদি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাহলে ঠাকুরের মহিমাটা বোঝা যাবে, এই কথা তিনি বললেন। এই কথা শুনে শৈলেন্দা বললেন, দেখুন ঠাকুরের মহিমা তো আছেই, কিন্তু ঠাকুরের কিন্তু অলৌকিক ঘটনা সম্পর্কে বা এই জাতীয় ঘটনা সম্পর্কে তার কিছু সুস্পষ্ট বক্তব্য আছে। তা সত্যেন্দ্রনাথ মজুমদার জিজ্ঞেস করলেন কীরকম? তখন শৈলেন্দা বললেন, দেখুন ঠাকুর যখন যুবক বয়সে কীর্তন করতেন, যেটাকে কীর্তন যুগ বলা হতো, তখন তিনি শিষ্যদের নিয়ে কীর্তন করতেন। সে একবারে যাকে বলে অপূর্ব সুন্দর কীর্তন, এবং তার সেই কীর্তনে গাছপালা গরু বাছুর পর্যন্ত সম্মোহিত হয়ে পড়তো, যাকে বলে তারা পর্যন্ত এই কীর্তনের দ্বারা প্রভাবিত হতো। সেই কীর্তনে তার দুই শিষ্য, একজনের নাম কিশোরী মোহন দাস এবং আরেকজনের নাম সতীশচন্দ্র গোস্বামী, এই দুই শিষ্য কিন্তু প্রকৃতির উপরে কোনো কোনো ক্ষেত্রে খবরদারি করতেন। কীরকম? হয়তো কীর্তন চলছে, তখন বৃষ্টি হচ্ছে, তখন তারা বলতেন যে এই বৃষ্টি তুমি থেমে যাও, অথবা ধরুন কোনো একটা জায়গায় কীর্তন হচ্ছে, সেখানে মেঘ জমেছে, তারা দুজনে বলতেন মেঘ তুমি এখান থেকে সরে যাও। এখন আশ্চর্য হলেও সত্যি যে তাদের এই মানে আদেশগুলো, বলা যায় কমান্ডগুলো, প্রকৃতি কিন্তু মেনে নিত এবং সেখানে বৃষ্টি হতো না বা মেঘ জমে থাকলে মেঘগুলি সরে যেত। কিন্তু যখন এই খবর বা তাদের এই কীর্তিকলাপ যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কানে এলো, তখন তিনি কিন্তু ব্যথিত হলেন। তিনি বললেন, প্রকৃতির উপর এরকম করাটা ঠিক নয়।
প্রকৃতির এই যে নর্মাল গোয়িংস বা ন্যাচারাল তার যে অ্যাক্টিভিটিস, অর্থাৎ তার যে স্বাভাবিক গতি প্রকৃতি, তাতে হস্তক্ষেপ করতে নেই, তাতে অযথা হস্তক্ষেপ করাটা ঠিক না। তাতে কি হয়, যদি করা হয় তাহলে এর প্রভাব পৃথিবীর কোন একটা প্রান্তে পড়বেই। এইটা ঠাকুর বলছেন, পৃথিবীতে এর প্রভাব কিন্তু পড়বেই। এবং তিনি একথাও বলছেন, অলৌকিকত্ব সম্পর্কে ঠাকুরের একটা স্পষ্ট মন্তব্য হচ্ছে এই যে কোনো কিছুই কিন্তু কার্যকারণ সম্পর্ক ছাড়া ঘটে না। যা কিছু ঘটছে সব কিছুর মধ্যে একটা সুস্পষ্ট কার্যকারণ সম্পর্ক আছে। যাকে তুমি অলৌকিক কাণ্ড কারখানা বলছো তার পিছনেও একটি সুস্পষ্ট কার্যকারণ সম্পর্ক আছে, তার পিছনেও একটি সুস্পষ্ট বিজ্ঞান আছে। ঠাকুর বলছেন চেষ্টা করো ওই যাকে তুমি অলৌকিক ঘটনা বলছো তাকে তাকে বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করে দেখো তার পিছনে বিজ্ঞান কী আছে। এবং যদি তুমি অলৌকিকত্বর নামে বুজরুকি চালাবার চেষ্টা করো বা অলৌকিকত্ব চালাবার চেষ্টা করো, তাহলে এই অলৌকিকত্ব কিন্তু আমাদের লৌকিক জীবনে আমাদের বাস্তবতা থেকে সরিয়ে দেবে। এই কথা ঠাকুর বলছেন। অর্থাৎ তথাকথিত এবং এটা আশ্চর্য কথা এই কারণেই, মানুষ কিন্তু ধর্ম বলতে অলৌকিকত্ব বোঝে, ভগবান বলতে অলৌকিকত্ব বোঝে, কিন্তু সঠিকটা নয়। অলৌকিকত্ব কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের লৌকিক জীবনে আমাদের বাস্তবতা থেকে সরিয়ে দেয়, এটাও কিন্তু বুঝতে হবে। কিন্তু এটাও ঘটনা যে তাহলে উপায়টা কি? উপায় হচ্ছে এই যে প্রকৃতিকে আন্তরিকভাবে আবেদন করতে হয়, প্রকৃতিকে আন্তরিকভাবে অনুরোধ করতে হয় যে আমরা একটি ভালো অনুষ্ঠান করতে যাচ্ছি, তুমি আমাদের উপরে সদয় হও এবং তুমি আমাদের উপরে কৃপা করো এবং তুমি আমাদেরকে এই অনুষ্ঠানটি করতে সাহায্য করো। দেখা যায় অনেক ক্ষেত্রেই প্রকৃতি আমাদের কথা শোনে। তো যাই হোক, সেই দিনকার ঘটনা বলছি, সেদিনে কিন্তু ওই অনুষ্ঠান সংগঠিত হয়েছিল। আশ্চর্য হলেও সত্য, বৃষ্টি কিন্তু আস্তে আস্তে থেমে গিয়েছিল এবং শেষে একেবারেই থেমে গিয়েছিল। এবং মুহূর্তের মধ্যে ওই ফাঁকা ময়দান বলা যায় মানুষে মানুষে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। যেন মনে হয়েছিল যে এই প্যান্ডেলের আশেপাশেই মানুষজন ভিড় করে আছে, বৃষ্টির জন্য তারা আসতে পারছে না। এই বৃষ্টি যেই থেমে গেছে তারা কাতারে কাতারে এসে প্যান্ডেলে এসে উপস্থিত হয়েছে এবং প্যান্ডেল কানাই কানাই পরিপূর্ণ হয়েছিল। এবং বলে রাখি প্রসঙ্গত, সেদিনে আলোচ্য বিষয় ছিল যে শিক্ষা, সাহিত্য এবং ধর্মের প্রয়োজনীয়তা, এই তিনটি জিনিসের উপরে আলোচনা ছিল। এবং সেখানে যারা আলোচক ছিলেন তারা এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করেন এবং তারা বলেন যে এই তিনটি কিন্তু পৃথক পৃথক ট্রেনের কম্পার্টমেন্ট নয়, সেটা একটাই কম্পার্টমেন্ট। বাইরে থেকে দেখে মনে হয় তারা আলাদা আলাদা কামরা। এবং শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন ধর্মের মধ্যে যদি বিজ্ঞান না থাকে, অর্থাৎ বিজ্ঞান ছাড়া যে ধর্ম তা কিন্তু অন্ধ ধর্ম। আবার বিজ্ঞানের মধ্যে যদি ধর্ম না থাকে সে বিজ্ঞানও কিন্তু খোরা ধর্ম, লেম ধর্ম। সুতরাং ধর্ম এবং বিজ্ঞান পাশাপাশিই আছে, তারা একে অপরের পরিপূরক। সুতরাং আমি উপসংহার পর্বে এই কথাটাই বলতে চাই যে সেই অর্থে অলৌকিকতা ঘটেছিল, এটা ঠিক, এবং বহু অলৌকিক কাণ্ড কারখানা শেষে ঠাকুর অনুকূলচন্দ্রকে ঘটেছিল, যেগুলো আমরা সাধারণ মস্তিষ্কে হয়তো ব্যাখ্যা করতে পারি না, কিন্তু অবশ্যই তার সুস্পষ্ট কার্যকারণ সম্পর্ক আছে। এটা ভুলে গেলে চলবে না কোনোভাবেই। এবং তথাকথিত অলৌকিকতা দিয়ে বাজিমাত করা বা ধর্মের নামে ভণ্ডামি করা, এটা ঠাকুরের অত্যন্ত অপছন্দের কথা জিনিস ছিল। এটাও কিন্তু বলে রাখা ভীষণভাবে দরকার। তো যাই হোক, এখন কথাটা হচ্ছে এইখানেই যে উপসংহার পর্বে মনে হয় সেদিনকে ভক্তরা আন্তরিকভাবে প্রকৃতির কাছে অনুরোধ করেছিল যাতে তারা এই উৎসব তারা যাতে অনুষ্ঠিত করতে পারে, এবং প্রকৃতি তাদের ডাকে সাড়া দিয়েছিল এবং এটা অনুষ্ঠিত করা সম্ভব হয়েছিল। এটাই আমার ধারণা। ভালো থাকবেন। জয় গুরু।